পৃথিবীর গভীরতম জঙ্গল কঙ্গো অববাহিকায় এমন এক জাতি বাস করে যারা উচ্চতায় মাত্র 4 ফুট, কিন্তু সাহসে তারা বনের হিংস্র চিতাবাতেও হার মানায়। ভয়ানক জঙ্গলে প্রতি মুহূর্তে এরা লড়াই করে শুধু বেঁচে থাকার জন্য। এরা আধুনিক সভ্যতা থেকে হাজার হাজার বছর দূরে, এখনও গাছের লতাপাতা, পশুর চামড়া পরিধান করে, বনের মধ্যে গুহায় বসবাস করে। খাবারের জন্য এরা নির্ভর করে জঙ্গলের ফলমূল আর পশু শিকারের ওপর। পৃথিবীর সবচেয়ে খর্বকায় সংগ্রামী এই মানবজাতিকে পিগমি নামে ডাকা হয়। সভ্য সমাজের কাছে তারা হয়তো নিম্ন স্তরের বা বনমানুষ হিসেবে পরিচিত, কিন্তু এই রহস্যময় অরণ্যে তারাই প্রকৃত রাজা। আপনি কি জানেন পিগমিরা কেন ঘষে ঘষে দাঁতকে চোখা করে রাখে? কেন তারা এত ছোট, আর কেনই বা তারা এখনও জঙ্গলে গুহাবাসী জীবন কাটায়? ডিসকভারি বাংলা চ্যানেলের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা উন্মোচন করব এই খর্বকায় মানব পিগমিদের ইতিহাস, রহস্যময় জীবনাচরণ ও জঙ্গলের সংগ্রামী জীবনের কথা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পিগমি শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে, যার আক্ষরিক অর্থ কোনই পর্যন্ত। সাধারণত ছোট যে কোনো কিছু বোঝাতে গ্রিকরা এই শব্দটি ব্যবহার করত। গড়ে 4.5 ফুট উচ্চতার এই বামন গোত্রের মানুষেরা নিজেরাই জানে না যে বাইরের দুনিয়া তাদের পিগমি নামে ডাকে। তারা নিজেদের সম্বোধন করে বা নামে। তাদের ভাষায় বা শব্দের অর্থ হল মানুষ। কঙ্গো, ক্যামেরুন ও গ্যাবন ছাড়াও ফিলিপাইন, আন্দামান দ্বীপপুঞ্জ ও পাপুয়া নিউগিনিতেও কিছু পিগমি সম্প্রদায়ের বসবাস রয়েছে। বর্তমানে বিশ্বে এদের সংখ্যা 1 লাখেরও কম। আজকের ভিডিওতে আমরা কঙ্গো রেইন ফরেস্ট বসবাসকারী পিগমিদের রহস্যময় জীবনাচরণ উন্মোচন করব। পিগমিরা মূলত যাযাবর। তারা বনভূমিতে দলগতভাবে ঘুরে বেড়ায় এবং গাছের ডালপালা ও লতাপাতা দিয়ে তৈরি মঙ্গুলু নামক অস্থায়ী বাসস্থান নির্মাণ করে। পিগমিরা বনের লতাপাতা ও গাছের ছাল দিয়ে মাত্র 1 ঘন্টার মধ্যে আস্ত একটি ঘর তৈরি করে ফেলতে পারে। তারা এক জায়গায় বেশি দিন থাকে না, তাই তাদের ঘরগুলো এমনভাবে তৈরি হয় যা খুব দ্রুত বানানো যায় এবং প্রয়োজন শেষে অনায়াসেই প্রকৃতির সঙ্গে মিশে যায়। মজার ব্যাপার হলো, পিগমি সমাজে ঘর তৈরির মূল দায়িত্ব পালন করেন নারীরা। পুরুষরা যখন শিকারে ব্যস্ত থাকে, মহিলারা তখন বনের নির্দিষ্ট জায়গায় ডালপালা আর পাতা দিয়ে নিখুঁতভাবে এই কুঁড়ে ঘর বা মঙ্গুলু তৈরি করেন। পিগমিদের ঘর তৈরির প্রক্রিয়াটি বেশ সহজ, কয়েকটি ধাপে সম্পন্ন হয়ে থাকে। প্রথমে নমনীয় গাছের কচি ডাল বা কঞ্চি সংগ্রহ করা হয়। এগুলোকে মাটিতে পুঁতে ধনুকের মতো বাঁকিয়ে উপরের দিকে গোল গম্বুজ আকৃতির কাঠামো তৈরি করা হয়। তারপর লতা বা গাছের ছাল দিয়ে এই ডালগুলোকে শক্ত করে বাঁধা হয়। কোনো কৃত্রিম দড়ি বা পেরেকের প্রয়োজন হয় না। এই কাঠামোর ওপর পরবর্তীতে মারাস্তাচি গাছের বড় বড় পাতা স্তরে স্তরে এমনভাবে বসানো হয় যেন বৃষ্টির পানি গড়িয়ে নিচে পড়ে যায়, ফলে ঘরের ভেতরে পানি প্রবেশ করতে পারে না। অনেকটা টিনের চালের মতো কাজ করে। সব শেষে ঘরের ভেতরের মেঝেতে কয়েক স্তরে শুকনো পাতা বা ঘাস বিছিয়ে বিছানা তৈরি করা হয়। পিগমিদের জীবিকার অন্যতম প্রধান অংশ হল শিকার। প্রতিটি দলের একজন দল প্রধান থাকেন, যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। শিকারের আগে তিনি বিভিন্ন মন্ত্র পড়ে দেবতাদের সন্তুষ্টি এবং অমঙ্গল থেকে মুক্তির প্রার্থনা করেন। এ সময় সমবেত কণ্ঠে বিভিন্ন গান গেয়ে নেচে শিকারের উদ্দেশ্যে রওনা দেয়া পিগমিদের বিদায় দেয়া হয়। পিগমি নারী পুরুষ উভয়ই শিকারে অত্যন্ত দক্ষ। ছোট অ্যান্টিলোপ, বানর থেকে শুরু করে বুনো শূকর, হাতি সবই এরা শিকার করে থাকে। তবে পিগমিরা গরিলাদেরকে শিকার করে না। আদিকাল থেকেই এরা গরিলাদের প্রতি এক ধরনের শ্রদ্ধা পোষণ করে। অনেক পিগমি গোষ্ঠীর লোককথায় গরিলাদের তাদের পূর্বপুরুষ বা বনের রক্ষক হিসাবে বিবেচনা করা হয়। পিগমিরা অনেক দূর থেকে শিকারের গন্ধ পায় এবং পায়ের চিহ্ন দেখে প্রাণীর আকার ও বয়স বলে দিতে পারে। তাদের কাছে শিকার কেবল উদরপূর্তি নয়, বরং এক পবিত্র প্রক্রিয়া। একটি বড় এবং সফল শিকারের পর, যেমন হাতি বা অন্য বড় প্রাণী, পুরো গ্রাম বা গোত্র মিলে আনন্দ করে। আগুনের চারপাশে গোল হয়ে তারা ঐতিহ্যবাহী নাচ ও গান পরিবেশন করে। এই নাচের মাধ্যমে মূলত শিকারের বিভিন্ন দৃশ্যকে ফুটিয়ে তোলে। Oh no!
গহীন জঙ্গলে শিকারের সময় পিগমিরা কিছু টেকনিক অবলম্বন করে। পিগমিরা বন্য প্রাণীদের ডাক হুবহু অনুকরণ করতে পারে। তারা জঙ্গলে বিভিন্ন প্রাণীর স্বরে ডাকতে থাকে। সঙ্গী এসেছে ভেবে অন্য প্রান্ত থেকে জঙ্গলের প্রাণীরাও ডাকাডাকি শুরু করে। আর এভাবেই তারা গহীন জঙ্গলে প্রাণীদের অবস্থান শনাক্ত করে সহজেই শিকার করতে পারে। শিকারের অন্য পিগমিদের আরেকটা উপায় হচ্ছে জঙ্গলে লুকিয়ে থাকা। পিগমিরা জঙ্গলে মরা বাছুর ছালের ভিতর বা গায়ে লতাপাতা পেঁচিয়ে খুব সহজেই লুকিয়ে থাকতে পারে। পরবর্তীতে কোনো বন্য প্রাণী কাছাকাছি আসলে বিষাক্ত তীর দিয়ে সহজেই শিকার করে ফেলে। শিকারের পাশাপাশি পিগমিরা বনের নদীখাল থেকে মাছও শিকার করে থাকে। পিগমিদের মাছ ধরার পদ্ধতি বেশ বৈচিত্র্যময়। কোনো বড় জাল নয়, বরং তারা নদী বা খালের ছোট অংশে বাঁধ দিয়ে জল সেচে ফেলে। এরপর সেখান থেকে ছোট ছোট মাছ এবং কাঁকড়া সংগ্রহ করে। এই কাজটি সাধারণত নারীরাই বেশি করেন। পিগমিরা এ সময় পানির মধ্যে নানা খেলায় নাচে মেতে ওঠে। নাচের তালে তালে একে অপরের গায়ে পানি ছিটিয়ে তারা উৎসব করে। পিগমিদের জীবনে এ খাল ডোবাগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের দৈনন্দিন কাজের পানি সংগ্রহ, গোসল, মৎস্য শিকারে এই নদীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিগমিরা বনের মধু সংগ্রহে পৃথিবীর সেরা কারিগর। কোনো দড়ি বা নিরাপত্তা ছাড়াই তারা বিষাক্ত মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করতে পারে। পিগমিরা বনের শব্দ এবং প্রকৃতির সংকেত বুঝতে পারদর্শী। তারা গ্রেটার হানি গাইড নামক এক ধরনের পাখির ডাক অনুসরণ করে মৌচাকের অবস্থান শনাক্ত করে। এই পাখিটি মানুষকে মৌচাকের কাছে নিয়ে যায় এবং বিনিময়ে পিগমিরা মধু সংগ্রহের পর মোমের কিছু অংশ পাখির জন্য রেখে দেয়, যা প্রকৃতি ও মানুষের এক অনন্য মৈত্রী। মধু সংগ্রহের পর তারা তা পুরো গোত্রের মধ্যে সমানভাবে ভাগ করে নেয়। মধু সংগ্রহের মৌসুমে বনে এক ধরনের উৎসবের আমেজ থাকে। তারা বিশ্বাস করে মধু হলো বনের দেওয়া এক স্বর্গীয় উপহার। তাই মধু খাওয়ার সময় তারা বিশেষ গান ও নাচের মাধ্যমে বনকে ধন্যবাদ জানায়। পিগমিরা শুধু গাছের উপরের মৌচাক থেকেই মধু সংগ্রহ করে না, বরং মাটির নিচে গর্ত খুঁড়েও মৌচাক থেকে মধু সংগ্রহ করে থাকে। এই মৌচাকে অনেক কাদা মাটি ময়লা লেগে থাকে। পিগমিদের কাছে এতে কিছুই যায় আসে না, এভাবেই খেয়ে ফেলে। পিগমি নারীরা বন থেকে ফলমূল ও ভেষজ পাতা সংগ্রহ করে। বনের প্রতিটি ফল আর লতা তাদের পরিচিত। কোনটি খেলে পেট ভরবে আর কোনটি দিয়ে ক্ষত সারবে, এই আদিম জ্ঞানই তাদের বেঁচে থাকার আসল শক্তি। বনের হাজার হাজার উদ্ভিদের ঔষধি গুণাগুণ তাদের নখদর্পণে। তারা বনের গাছপালা দিয়েই তাদের সমস্ত রোগাধির চিকিৎসা করে। তাদের বিশ্বাস বনই তাদের পিতামাতা, যে তাদের অন্ন দেয়, আশ্রয় দেয়। ফলমূল সংগ্রহ ও শিকারের বাইরে পিগমিরা বনের পোকামাকড়, কীটপতঙ্গ খেয়ে থাকে। এরা বন থেকে লার্ভা পোকা কুড়িয়ে সংগ্রহ করে। এগুলো পুড়িয়ে বা সিদ্ধ করে খেয়ে ফেলে। পিগমিরা কোনো আধুনিক মুদ্রা ব্যবহার করে না, বরং বনের জিনিসের বিনিময়ে প্রতিবেশীদের কাছ থেকে লবণ বা কাপড় সংগ্রহ করে। বিনিময়ের মাধ্যমে একজন আরেকজনের কাছ থেকে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে থাকে। পিগমিরা স্বভাবত হিংস্র নয়, যুদ্ধ শব্দটি তাদের অভিধানেই নেই। আনন্দ, দুঃখ কিংবা প্রার্থনা সবকিছুই তারা প্রকাশ করে নাচের মাধ্যমে। বৈচিত্র্যময় নাচ ও গান পিগমি সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য। নানা উৎসব এবং শিকারের আগে ও পরে তারা নৃত্য করে। নানা প্রকার ঢোলের তাল ও বিচিত্র শব্দের সঙ্গীতে আয়োজিত এই নাচে শিশু কিশোর থেকে বৃদ্ধ সবাই অংশগ্রহণ করে। পিগমিদের সঙ্গীতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তাদের পলিফোনিক স্টাইল। এখানে কোনো একক গায়ক প্রধান থাকেন না, বরং দলের সবাই মিলে ভিন্ন ভিন্ন তালের ও সুরের সুর মেলাতে থাকেন। এটি শুনলে মনে হয় যেন জঙ্গল নিজেই গান গাইছে। তাদের গানের সুরগুলো একে অপরের সঙ্গে এমনভাবে মিশে যায় যে একটি জটিল কিন্তু অত্যন্ত মধুর আবহ তৈরি হয়। পিগমিদের গান ও নাচে কোনো লিঙ্গভেদ বা বয়সের ভেদাভেদ খুব একটা থাকে না। নারী, পুরুষ, শিশু সবাই একসাথে এতে অংশগ্রহণ করে। তাদের এই সঙ্গীত চর্চা মূলত সম্প্রদায়ের মানুষের মধ্যে একতা এবং বন্ধন দৃঢ় করতে সাহায্য করে। তাদের এই অনন্য সঙ্গীত ধারা বিশ্ব ঐতিহ্যের এক অমূল্য সম্পদ, যা আজও গবেষক ও সঙ্গীত প্রেমীদের অবাক করে দেয়।
পিগমিরা অতিমাত্রায় কুসংস্কারাচ্ছন্ন। প্রতিটি দলেই ওঝা পদধারী কয়েকজন নেতা থাকে, যাদের নেতৃত্বে পিগমিরা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে। তাদের বিশ্বাস মতে দেবতাদের অসন্তুষ্ট হবার সম্ভাবনা আছে এমন সকল কাজ তারা এড়িয়ে চলে। পিগমিদের কাছে বন কোনো জড়বস্তু নয়, বরং একটি জীবন্ত সত্তা। তারা বিশ্বাস করে বন হলো মাতা পিতা, বন তাদের সুরক্ষা দেয় এবং খাবার যোগায়। তাই বনের কোনো ক্ষতি করা বা বিনা প্রয়োজনে গাছ কাটা তারা বড় অমঙ্গল বলে মনে করে। তাদের একটি প্রধান বিশ্বাস হলো যখন বনে কোনো বিপদ বা রোগ দেখা দেয় তখন বুঝতে হবে বন ঘুমিয়ে পড়েছে। তাকে জাগিয়ে তোলার জন্য তারা মলিমো নামক একটি বিশেষ বাদ্যযন্ত্র বাজিয়ে উৎসব করে, যাতে বন জেগে উঠে তার সন্তানদের রক্ষা করে। কোনো পশু শিকার করার পর তারা নির্দিষ্ট কিছু আচার পালন করে, যাতে পশুর আত্মা অসন্তুষ্ট না হয়। তারা বিশ্বাস করে মৃত পূর্বপুরুষদের আত্মা বনের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। এই আত্মাদের সন্তুষ্ট রাখতে তারা বিভিন্ন সময়ে বনের নির্দিষ্ট স্থানে খাবার বা তামাক উৎসর্গ করে। প্রতিটি গোত্র বা পরিবারের একটি নির্দিষ্ট প্রাণী বা গাছ থাকে, যেটিকে তারা নিজেদের প্রতীক বা টোটেম মনে করে। সেই নির্দিষ্ট প্রাণীটি শিকার করা বা খাওয়া তাদের জন্য নিষিদ্ধ বা অভিশপ্ত বলে গণ্য হয়। নবজাতক শিশুদের সুরক্ষার জন্য তারা বিভিন্ন গাছের ছাল বা লতা দিয়ে তৈরি কবচ ব্যবহার করে, যা তাদের মতে অশুভ আত্মা থেকে শিশুদের দূরে রাখে। কোনো মানুষ অসুস্থ হলে তারা মনে করে এটি বনের অবমাননার ফল বা কারো অভিশাপ। এর প্রতিকারের জন্য তারা ওষুধি গাছপালার পাশাপাশি আধ্যাত্মিক নাচ ও গানের আশ্রয় নেয়। তারা বজ্রপাতকে বড় কোনো অপশক্তির সংকেত হিসেবে দেখে। অতিবৃষ্টি বা খরা দেখা দিলে তারা বিশেষ নাচের আয়োজন করে প্রকৃতিকে শান্ত করার চেষ্টা করে। পিগমিদের এই সংস্কারগুলো আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে কুসংস্কার মনে হলেও তাদের পরিবেশ রক্ষায় এবং বনের সাথে ভারসাম্য বজায় রাখতে এই বিশ্বাসগুলো হাজার বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। Hunting or fishing. পিগমি উপজাতিদের মধ্যে মৃত্যু পরবর্তী আচার অনুষ্ঠান বেশ বৈচিত্র্যময়। তারা সাধারণত মৃতদেহকে খুব বেশি সময় ফেলে রাখে না। বনের ভেতর একটি সাধারণ গর্ত খুঁড়ে মৃতদেহকে সমাহিত করা হয়। কোনো কোনো ক্ষেত্রে মৃত ব্যক্তির ব্যবহার্য কিছু জিনিসপত্র তার সাথে কবরে দেওয়া হয়। পিগমিদের মধ্যে জোরি নামক এক বিশেষ ধরনের শোক সঙ্গীতের প্রচলন আছে। যখন কেউ মারা যায় তখন তারা শোক প্রকাশের জন্য সমবেতভাবে গান গায়, নৃত্য করে। তাদের বিশ্বাস অনুযায়ী জঙ্গল বা প্রকৃতি তাদের মাতা পিতা, এবং গান ও নাচের মাধ্যমে তারা প্রকৃতির সাথে যোগাযোগ করে, যাতে মৃত ব্যক্তির আত্মা শান্তিতে থাকে। এদের সংস্কৃতির একটি অদ্ভুত দিক হল নিজেদের দাঁতকে ধারালো করে চোখা করা। তারা মনে করে দাঁত যত ধারালো হবে তাদের দেখতে তত বেশি সুন্দর লাগবে। এটা তাদের সাহসিকতারও প্রতীক, তাই তারা দাঁত ঘষে ঘষে চোখা করে রাখে। তবে দাঁত চোখা করার এই প্রক্রিয়াটি বেশ যন্ত্রণাদায়ক এবং এতে কোনো অ্যানেস্থেশিয়া বা অবশ করার ওষুধ ব্যবহার করা হয় না। সাধারণত এই কাজে একটি ধারালো ছেনি বা ছুরি এবং পাথরের তৈরি হাতুড়ি ব্যবহার করা হয়। ছুরি দিয়ে দাঁতের সামনের দিকের অংশ ধীরে ধীরে কুঁদে কুঁদে সূচালো করা হয়। অনেক সময় কাঠ বা শক্ত কোনো বস্তু কামড়ে ধরে মুখ হাঁ করে রাখা হয়, যাতে কারিগর কাজ করতে পারেন। দাঁত কাটার পর খসখসে ভাব দূর করার জন্য এবং কামড় সমান করার জন্য রুক্ষ পাথর দিয়ে দাঁতগুলো ঘষে মসৃণ করা হয়।
পিগমিদের সবচেয়ে অবাক করা বিষয় হলো এই বর্তমান যুগে এসেও এরা আগুন জ্বালাতে দিয়াশলাই ব্যবহার করে না। বনের পাথর ঘষে বা কাঠ ঘষে অত্যন্ত দক্ষ উপায়ে আগুন জ্বালিয়ে থাকে। কঙ্গো অববাহিকার গহীন রেইন ফরেস্টে আর্দ্রতা বেশি থাকায় আগুন জ্বালানো বেশ চ্যালেঞ্জিং। তারপরও তারা যুগ যুগ ধরে প্রাকৃতিক এই উপায়ে আগুন জ্বালিয়ে থাকে। তাদের সবচেয়ে সাধারণ এবং প্রাচীন পদ্ধতি হল তারা দুই ধরনের কাঠ ব্যবহার করে, একটি নরম শুকনা কাঠের তক্তা বা বেস এবং একটি শক্ত সোজা কাঠি। নরম কাঠের ছোট গর্তে শক্ত কাঠিটি রেখে দুই হাতের তালুর সাহায্যে দ্রুত ঘোরানো হয়। ঘর্ষণের ফলে উৎপন্ন তাপ থেকে কাঠের গুঁড়ো আগুনের ফুলকিতে পরিণত হয়। সেই ধিকি ধিকি আগুনের ফুলকিগুলো শুকনো ঘাস, পাখির বাসা বা শুকনা পাতায় রেখে ফুঁ দিয়ে বড় আগুনের কুণ্ডলী তৈরি করা হয়। অন্য আরেকটি উপায়ে পিগমিরা আগুন তৈরি করে, আর তা হল চকমকি পাথরের সাথে লোহার আকরিক বা অন্য কোনো শক্ত পাথর ঘষে ঘষে আগুনের স্ফুলিঙ্গ তৈরি করা হয়। পরবর্তীতে এই স্ফুলিঙ্গ শুকনো তুলা বা গাছের আশের ওপর ফেলে আগুন জ্বালানো হয়। তবে বনের মধ্যে বারবার আগুন জ্বালানো কষ্টসাধ্য বলে তারা আগুন সংরক্ষণ করার ওপর বেশি জোর দেয়। এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় তারা বড় গাছের বাকল বা পাতায় মোড়ানো জ্বলন্ত অঙ্গার সাথে নিয়ে যায়। তাছাড়া আগুন সংরক্ষণের জন্য পিগমিরা এমন কিছু শক্ত কাঠ বা গাছের শিকড় ব্যবহার করে যা খুব ধীর গতিতে জ্বলে, ফলে দীর্ঘ সময় পর শুধু ফুঁ দিয়েই এটা থেকে আবার বড় আগুন জ্বালিয়ে নেওয়া যায়। পিগমি জনগোষ্ঠীর জীবন ও অস্তিত্বের সাথে এ বন বা অরণ্যের সম্পর্ক অবিচ্ছেদ্য। বন তাদের কাছে কেবল সম্পদ নয়, বরং তাদের জীবন দর্শন, ধর্ম এবং বেঁচে থাকার একমাত্র অবলম্বন। পিগমিদের জীবনে এ বনেই তাদের মাতা পিতা, আশ্রয়, খাবার ও ওষুধের যোগানদাতা। বাইরের দুনিয়ার সংস্পর্শ ছাড়াই তারা যুগ যুগ ধরে এ বনে বাস করে আসছে। কিন্তু বর্তমানে দুঃখের বিষয় হল আধুনিক বিশ্বের আগ্রাসনে আজ এই প্রাচীন জাতি বিলুপ্তির পথে। গাছপালা কেটে বন উজাড় করা এবং বিভিন্ন সংঘাতের কারণে তাদের বসবাসের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে। আধুনিক সভ্যতার লোভে একদল মানুষ নির্দয়ভাবে কেটে ফেলছে শত বছরের পুরনো মহীরুহ। গাছপালা কাটার ফলে বনের ভারসাম্য নষ্ট হচ্ছে। চোরাচালানিদের কালো থাবা শুধু যে পরিবেশ ধ্বংস করছে তা নয়, তা কেড়ে নিচ্ছে পিগমিদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তাদের চিরচেনা শিকারের ক্ষেত্র আর কুড়ে ঘরগুলো আজ বুলডোজারের নিচে। গাছ নেই, তাই আবহাওয়া চরম ভাবাপন্ন হয়ে উঠছে। পরিবেশ দূষণের ফলে বনভূমি এখন আর আগের মতো শীতল নেই। যে পিগমিরা প্রকৃতির সাথে মিলেমিশে সুস্থভাবে বেঁচে থাকত, আজ তারা অজানা রোগের শিকার হচ্ছে। বনের খাদ্যভাণ্ডার ফুরিয়ে আসছে, পানি বিষাক্ত হচ্ছে। ফলে তারা বাধ্য হয়ে তাদের ভিটেমাটি ছেড়ে যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছে। তাদের ভাষা, গান আর অরণ্যের রহস্যগুলো আজ পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাওয়ার অপেক্ষায়। এখনই সময় রুখে দাঁড়ানোর। চোরাচালান বন্ধ আর বনায়ন ছাড়া পিগমিদের এই বিলুপ্তি ঠেকানো সম্ভব নয়। মনে রাখবেন, একটি অরণ্য হারানো মানে শুধু গাছ হারানো নয়, একটি সংস্কৃতির অপমৃত্যু। আসুন পরিবেশ রক্ষা করি অরণ্যের এই আদি সন্তানদের। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্যময় তথ্যবহুল ভিডিও পেতে ডিসকভারি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।